একটা ভিডিও নিয়ে হাজির। ভেবেছিলাম যে 23 তারিখে নির্বাচন, যে 152টা কেন্দ্রে, সেই 152টা কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব যে 2021-এর পর 2026-এর এই বিধানসভা নির্বাচনে কোথায় কে এগিয়ে রয়েছে, কোথায় পিছিয়ে রয়েছে, কতগুলো কেন্দ্রের দিকে নজর রাখছে নির্বাচন কমিশন স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, এবং কোন কোন বুথগুলো বা কোন কোন বিধানসভাগুলো সবচেয়ে বেশি চর্চায় থাকে সাধারণত এই সমস্ত এলাকাগুলোতে। তো সেটা করার উপায় নেই, কারণ এই ভিডিওটা করতে বসার আগে বড় একটা খবর পেলাম। নির্বাচন কমিশনের ফতোয়া বলা যেতে পারে এই ভিডিওটা, আপনারা থাম্বনেলেও দেখতে পাচ্ছেন। তবে কেন ফতোয়া বলছি একে একে বলবো, তবে যে খবরটা পাচ্ছি ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে কবি শ্রীজাত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শ্রীজাতর বিরুদ্ধে আদালতে পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া হয়েছে এবং পুরনো একটি মামলা রয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতেই শ্রীজাতর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি। এবং নির্বাচন কমিশন বলেই দিয়েছে যাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা বা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে ভোটের আগে আগে। তো সেটাকে মাথায় রেখেই কিন্তু এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এখন শ্রীজাত গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা পরের ব্যাপার। তবে তার যে প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাতে কিন্তু তিনি বলছেন যে প্লুটো বলেছিলেন আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা নেই, হয়তো এটা আদর্শ রাষ্ট্রের দিকেই যাচ্ছে, সেই সেই কারণে তারও জায়গা নেই। তো তার এই শ্লেষ ভরা বক্তব্য, তিনি বলছেন একদম প্রাথমিক পর্যায়ে তিনি সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়েছেন, তার কাছে কোনো ডকুমেন্টস, কোনো পেপার কিচ্ছু তার কাছে যায়নি। এখন তাকে গ্রেপ্তার করতে যাবেন কি যাবেন না, নিঃসন্দেহে এটা নিয়ে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তারা তো মানে রাজ্যের শাসক দল আর কি, কেন্দ্রের বিরোধী দল এই অর্থে বোঝাতে চাইলাম, রাজ্যের শাসক দল কেন্দ্রের বিরোধী দল তারা সোচ্চার হয়েছে। বিজেপি অবশ্য বলছে যে এটার মধ্যে অস্বাভাবিকত্ব কি রয়েছে, যার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে তো গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তার করার দাবি উঠতেই পারে, আদালত নির্দেশ দিয়েছে, দরকার পড়লে তিনি উচ্চতর আদালতে যাবেন, শীর্ষ আদালতে যাবেন, এমনটা বিজেপি বলছে। তৃণমূল কংগ্রেস বলছে অবশ্য যে এটা আসলে যে বিজেপি ঠিক করে দেবে কবিতা হবে কি হবে না, বাংলার শাসন ব্যবস্থা কি হবে, বাংলার কালচার কি হবে, সংস্কৃতি কি হবে। ফলত বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করাচ্ছে, মানুষই বুঝে নিক যে তারা কাকে ভোট দিতে যাবে কি যাবে না। তো এটা তাদের বক্তব্য। নিঃসন্দেহে এটা বড় খবর এটাই যে একজন কেউ কবিতা লিখেও যে গ্রেপ্তার হতে পারে সেটা কিন্তু দেখা যেতে পারে যদি তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হবে কি হবে না এটা নিয়ে কনফার্ম কিছু নয়। তবে আমার প্রশ্ন থাকবে, যদি সত্যি শ্রীজাতকে গ্রেপ্তার করা হয় তাহলে কেন শুভেন্দু অধিকারী কিংবা রাকেশ সিং কিংবা অর্জুন সিংদের গ্রেফতার করা হবে না? তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, 100-100-র উপরে তো মামলা রয়েছে। রাকেশ সিংকে প্রার্থী করা হবে পোর্ট এলাকাতে, সেই কারণে তাকে জামিন দিয়ে ছাড়া হয়েছে, ওই আদালতে জামিন দিয়েছে। বিচার ব্যবস্থা নিয়ে সত্যি আমরা কিছু বলতে পারি না, কারণ নাকি কি বলবো, বিচার ব্যবস্থার অবমাননা হয়ে যাবে। কিন্তু এই কি বিচার ব্যবস্থা হচ্ছে বলুন তো, কোন জায়গায় যাচ্ছে বিচার ব্যবস্থা? সত্যিই কি সবকিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে? বোঝা যাচ্ছে না, মানে জাস্ট এটা মানে বোঝা যাচ্ছে না, না মানে বোঝা যাচ্ছে, কিন্তু আহ এগুলো চোখের সামনে ঘটে চলেছে। মানে ওই অনেকটা ওই কবিতাটার মতো না, সবাই দেখছে রাজা উলঙ্গ, কিন্তু কেউ বলতে পারছে না রাজা তোর পোশাক কোথায়। একটা বাচ্চা ছেলের বোধহয় আজকের দিনে খুবই প্রয়োজন হয়ে পড়েছে যে এসে বলবে যে রাজা তোর পোশাকটা কোথায়, তুই উলঙ্গ। তো এই ভোটের আগের দিন, প্রথম দফার ভোটের আগের দিন এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। আরো কি কি ফতোয়া নিঃসন্দেহে বলবো, তবে তার আগে বলবো যে ট্রাইব্যুনালে, আমরা জানি যে ট্রাইব্যুনালকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 21 তারিখের মধ্যে প্রথম দফার ভোটের ক্ষেত্রে যারা অ্যাপিল করেছিলেন তাদের মধ্যে থেকে যারা বিবেচিত হবেন তাদের নামটা জানিয়ে দিতে, এবং কমিশন এ নিয়ে লিস্ট টাঙাবে। তো গতকাল শেষ করতে পারেনি কমিশন সে কাজ, 22 তারিখে অবশ্য জানিয়েছে তারা। তো সেখানেও অনেক ধোঁয়াশা রয়েছে, এক্স্যাক্টলি কতজন ভোট দিতে পারবেন সেটা পরিষ্কার নয়। বিভিন্ন দিক থেকে জানা যাচ্ছে 136, কেউ বলছে 139 জন, কেউ বলছে 138 জনের মধ্যে 136 জন মান্যতা পেয়েছেন ভোট দিতে পারবেন, কোথাও আবার দেখা যাচ্ছে 139 জন। এটা হয়তো আরো বিকেল বা আরো সময় গড়ালে আর একটু ক্লিয়ার হবে। 139 বা 136 যাই হোক না কেন, যদি 138-এর মধ্যে 136 জন হয় তাহলে কিন্তু এটা ভাববার বিষয় যে তার মানে এই যে জুডিশিয়াল অফিসাররা ছিলেন, যাদের কাছে দায়িত্ব গিয়েছিল যে তারা বিচার করে দেখবেন, যে 60 লক্ষ নাম বাদ গিয়েছিল অ্যাডজুডিকেশনের নাম করে, সেখান থেকে তারা বাছাই করবেন
তাদের কাজটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাবে যদি সেটা 138-এর মধ্যে 136 হয়। আর যদি দেখা যায় যে 400-500-র মধ্যেও 139 হচ্ছে, তাহলেও কিন্তু প্রশ্ন এটাই থাকছে যে ট্রাইব্যুনাল এত স্লো কাজ করছে কেন, এই প্রশ্নটা থাকবে। তবে ঠিকই ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে যে ধীরে সুস্থে কাজ করতে। তবে যাই হোক না কেন, সংখ্যাটা পরিষ্কার হওয়া প্রয়োজন। আর কেন বলছি যে কমিশনের ফতোয়া, সেটাও বলি। প্রথমটা তো বললাম যে শ্রীজাত, সাহিত্যিক কবি শ্রীজাতকে গ্রেফতারি পরোয়ানা, তাকে গ্রেফতার করা হবে কি হবে না সেটা পরে দেখা যাক। আর একটা বিষয় যে এই যে আবাসনগুলোতেও এবার বুথ করা হয়েছে। বাইকে নিষেধাজ্ঞা, আবাসনে সেখানে আত্মীয় স্বজন থাকা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে, বাইরের লোক কেউ থাকতে পারবে না। ঠিক এক্সাক্ট কি বলছে কমিশন আবাসনের ক্ষেত্রে, যে আবাসনে বুথ করা হচ্ছে সেই আবাসনে ওই এলাকার মানে বিধানসভা এলাকার লোকই থাকতে পারবেন। বুঝতে পারছেন? আবার বলি, যে আবাসনে বুথ, ধরুন আমি যেই আবাসনটা বা যেখানে বসবাস করছি এটা যদি আবাসন হয়, আমি যে বিধানসভা এলাকার মধ্যে পড়ছি এই বিধানসভা এলাকার লোকজনই যদি কেউ আমার আত্মীয় হন তাহলে তারাই থাকতে পারবেন, বা যারা আবাসনে রয়েছেন তাদেরকে এই বিধানসভা এলাকার লোকই হতে হবে। বাইরের থেকে আসা লোকজন অ্যালাউ নয়। তার মানে যে ব্যক্তি বা যে বাড়ির ধরুন বাচ্চা বা বুড়ো রয়েছে, যাদেরকে হয়তো আয়া দেখতে আসেন, প্রত্যেকদিন আয়া আসে, কাজ করে চলে যায়, তাদের আসা যাবে না, তারা আসতে পারবেন না। চিকিৎসক যদি রেগুলার আসার থাকে, কারো ফিজিওথেরাপি করার থাকে, আসতে পারবেন না ভোটের দিনকে, ভোটের 48 ঘন্টা আগে থেকে, ভোটের দিনও না, 48 ঘন্টা আগে থেকে। প্লাস হচ্ছে ধরুন অনেক সময় থাকে যে যে একটা আবাসনে কেউ থাকছে কিন্তু তাকে ভোট দিতে যেতে হয় অন্য জায়গাতে। আমার ক্ষেত্রেই, আমি একই বিধানসভা এলাকাতেই থাকি হয়তো, কিন্তু অন্যজনের ক্ষেত্রে যে দেখা যায় তার বাবা মা এক জায়গায় রয়েছে, ছেলেরা অন্য জায়গাতে আবাসনে কোথাও থাকছে, তারা এই ভোটের সময় চলে যাবে ওইখানে গিয়ে তাদের নিজস্ব পাড়ায় গিয়ে ভোট দেবে, হয়তো সেই এলাকাটা বিধানসভা বাইরে, মানে অন্য বিধানসভা, দুটো বিধানসভা হয়তো আলাদা। তার মানে সে এই আবাসন থেকে বেরোতে পারবে না, এটাও কিন্তু নির্দেশে বলা হয়েছে। মানে সেই ভোটটা দেবে কি করে? ভোট দেওয়াটাই যেখানে বড় ব্যাপার। এই লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে, প্রায় 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে সংখ্যাটা 2 লাখ 2.5 লাখের মতন। এত কেন্দ্রীয় বাহিনী, যুদ্ধ গাড়ি, সাজোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে, তারপরেও এই নির্দেশ দিতে হচ্ছে। তো সেগুলো করা যাবে না। ফলত এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং ধরুন কেউ, কারো ছেলে হয়তো বিদেশে থাকে, সে এসেছে, বা ছেলে হোক বা আত্মীয় স্বজন হোক বিদেশে থাকে, তারা এসছে, তারা কি হয়তো ভোটের 2 দিন আগে 3 দিন আগে এসছে, তারা তো গোটাটা সাজিয়ে রেখেছে, তারা কি এটা ভেবে আসবে যে 2 দিন পরে তাদেরকে আবার হোটেলে চলে যেতে হবে? এটা কি কখনো সম্ভব? এরকম অবাস্তব, অকল্পনীয় নির্দেশিকা নির্বাচন কমিশনের। বাইক নিয়েও নির্দেশিকা দেওয়া হচ্ছে, বাইক চালানো যাবে না, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকের উপরে বিধিনিষেধ দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, জরুরি ভিত্তিতে, জরুরি কাজের ক্ষেত্রে ওষুধ আনতে যাচ্ছেন, কিংবা এই যে অ্যাপ বাইকগুলো রয়েছে তারা চালাতে পারবে। একসাথে 2জন বাইকে যাওয়া যাবে না, 2-3জন যাওয়া যাবে না, ফলে অফিস ফেরতা যাত্রীদের নিয়ে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে। এবং বলা হচ্ছে যে পলিটিক্যাল যারা কর্মী, যারা রাজনৈতিক কর্মী, তারা বাইকে করে যেতে পারবেন না। এটা কি করে কে জাজ করবে কে পলিটিক্যাল নয়? তার কারণ কেন এই নির্দেশ দেওয়া হচ্ছে না? বাইকে করে এসে এর আগে অনেক সময় দেখা গেছে সন্ত্রাস হয়েছে, হিংসা হয়েছে, হ্যাঁ, ভোট লুটের মতন ঘটনা ঘটেছে, তাই এই নির্দেশ। দেখুন, এটা তো প্রত্যেক বছরই থাকে যে ভোটের সময় বাইক মিছিলে অ্যালাউ থাকে না, তবুও বাইক মিছিল হয়। বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীরা তারা বাইকে করে মিছিল করেন, তারাই আগে যান, পেছনে পেছনে এই দিলীপ ঘোষ কিংবা তৃণমূল কংগ্রেসের লোকজনকেও দেখা যায়, শাসক বিরোধী সব পক্ষকেই দেখা যায়। তো তখন এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে এতটা সক্রিয়তা দেখা যায় না, এবারেও দেখা যায়নি। তো তারপরেও ভোটের সময় এই ধরনের নির্দেশিকা মানুষকে বিভ্রান্ত করছে, সমস্যার মধ্যে ফেলছে। এবং আরেকটা বিষয় বলতে হবে যে এই যে মদ বন্ধ করে দেওয়া, যদিও নির্বাচন কমিশন বলছে যে তারা এই বিষয়ে জানেন না, যে ভোটের 48 ঘন্টা আগে থেকে ড্রাই ডে, এমনকি কাউন্টিং এর ক্ষেত্রেও এটা নাকি আবগারি কমিশন, তারা এই নির্দেশিকা দিয়েছে, এটা নাকি কমিশন জানেই না। এবং কোথায় ভোট, প্রথম দফার ভোট উত্তরবঙ্গের দিকে, তো গোটা রাজ্যেই নাকি ড্রাই ডে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। কমিশন এক্ষেত্রে হাত তুলে দিচ্ছে, তারা জানে না, মানে কে যে কোনটা জানে এটাও জানি না। সমস্ত কিছু একটা ধোঁয়াশা, আর একটা হচ্ছে জোর জবরদস্তি করা, ফতোয়া জারি করে দেওয়া, একদম বিজেপির যে মডেল সেই মডেলেই চলতে, বিজেপি তো এটাই চায়, এরকম ভাবে ভোট করতে চাইছে এবার তারা। মানে ভাবুন যে আমরা বা যারা
কূটনৈতিক বা কি বলবো, যারা পলিটিক্স নিয়ে আলোচনা করে, সাংবাদিকরা, তারা বা কিংবা বিশেষজ্ঞ মহল ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবাজ বলেন। এখন যুদ্ধবাজ তো আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীকেও এই যুদ্ধবাজ তকমা দিয়ে দিতে হবে। যুদ্ধ যুদ্ধ একটা খেলতে চান তিনি। এতদিন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল, যাই হোক ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আদেশে সেটা বন্ধ করা হয়েছে, বন্ধ হয়েছে। এবার যুদ্ধ কোথাও করতে পারছে না, তো ঘরের ভেতরেই যুদ্ধ কর। বাংলার বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি বাড়িতে আমার আত্মীয় স্বজন না আসতে পারে ভোটের সময়, ভোটের দিন, ভোটের আগে পরে, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা রোজ ডেলি প্যাসেঞ্জারি করছেন কি করে? অমিত শাহ কি করে হোটেল এসে থাকছেন? এমনকি এই যে পর্যটন স্থলগুলো, মানে দীঘা, পুরী, দীঘাতে, পুরী তো আমাদের রাজ্যে পড়ছে না, দীঘাতে বা বকখালিতে যারা রয়েছেন, যারা ঘুরতে গিয়েছেন, তাদেরকেও সেখান থেকে দ্রুত চলে যেতে বলা হয়েছে। বিশেষ করে দীঘাতে, যেহেতু দীঘায় এখন ভোট হবে, ফার্স্ট ফেজে ভোট হবে। ভাবুন, মানে এগুলো কি হচ্ছে? এই ফতোয়া জারি করে এত সেনাবাহিনী, এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে আসলে কার সুবিধে করে দিতে চাইছে নির্বাচন কমিশন, সেটা কি এখন আর এতটা অস্পষ্ট নয়? তো স্পষ্ট। তো একটা দলকে হারাতে, দেখুন সেই দলটা বা রাজ্য শাসক দল 15 বছর ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু সেই দুর্নীতি প্রমাণ করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের ব্যর্থতা এটা। কেউ চুরি করলে সেটা প্রমাণ করতে পারছে না কেন? কেউ একজন দুজন যদি সাজা পেত, তাহলে তো বিষয়টা বলা যেতে পারত, তাহলে মানুষই বুঝতে পারতো। সংগঠন নেই বিজেপির, সেই সংগঠন না থাকার কারণেই কি কমিশনকে দিয়ে এইভাবে মাঠ ছোট করে জিততে চাইছে? এই কিছুদিন আগে মোহনবাগান খেললো নর্থ ইস্টের বিরুদ্ধে, একদম জল থই থই মাঠে, ম্যাচ হওয়ার জায়গা নেই, কিন্তু রেফারি জোর জবরদস্তি ম্যাচ করালেন এবং মোহনবাগান জিতে গেল। যদি মোহনবাগান আগেই গোলটা করে দিয়েছিল, মোহনবাগান জিতে গেল। তো বিষয়টা কি এমনই হচ্ছে যে গোল পোস্ট একদিকে বড়, একদিকে ছোট করে দাও? আমি একবার এরকম ম্যাচের অভিজ্ঞতা হয়েছিল, আমি গোলকিপার খেলতাম তখন, জানেন তো। তো ছোট মাঠ আমাদের, কিন্তু গোল পোস্ট ছিল, এবং আমি যেদিকে প্রথমবার দাঁড়িয়েছিলাম সেদিকে গোল পোস্টটা বড় ছিল, অনেক উঁচু ছিল, আমি ছোটখাটো হাইটের। উল্টো দিকে গোল পোস্টটা ছিল ছোট, রেফারিকে বলা সত্ত্বেও সে ওইভাবেই খেলিয়েছিল, এবং ওই দিক থেকে গোলকিপার ছুড়ে ছুড়ে গোল করে দিচ্ছিল, আমি হাত পাচ্ছিলাম না। বিষয়টা এখন এমন হয়ে যাচ্ছে এ রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে, এবারের এই নির্বাচনটাকে কেন্দ্র করে। কি হচ্ছে এটা? এটা নির্বাচন হচ্ছে না যুদ্ধ হচ্ছে বোঝা মুশকিল। যদিও পরে এই খবর চাউর হয়ে যাওয়ার পরে পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফাই দেওয়া হয় বা তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে কেউ বা কারা এটা ডেলিবারেটলি এটা ছড়িয়েছে, এই শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এটা ফেক খবর, ফেক নিউজ বলে তারা দাবি করছেন। এবং আইএএস সুব্রত, মানে প্রাক্তন আইএএস সুব্রত গুপ্ত, তিনিও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেছেন যে এটা ফেক নিউজ, এমন কোনো ঘটনা ঘটেনি। শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে একটা ভুল খবর রটানো হয়েছে। খবরটা প্রথমে দেখানো হয়েছিল নিউজ 18 বাংলাতে, এবং তারা শ্রীজাতর রিয়াকশনও নিয়েছিলেন। তো এটাকে ফেক নিউজ বলছে সিইও দপ্তর। তো দেখা যাক, ফলে তো বোঝাই যাচ্ছে যে তারা এখন চাপের মুখে বললেন নাকি ভুল খবর, এরপর নিউজ 18 বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কিনা সেটা তো সময় জানি না। এমনিতেই আইটি অ্যাক্ট যেটা রয়েছে তাতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে তেমন কিছু দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। এরপরে আমার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, তবু বলতে বাধ্য হলাম, আর না বলে চুপ থাকতে পারলাম না। আমি বোধহয় এইভাবেই প্রতিবাদ করলাম। এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু একের পর এক ফতোয়া জারি করে দিচ্ছে কমিশন, এভাবে ভোট হয়? এরপর তো আরো না জানি কি কি দেখবো কালকে কিংবা 29 তারিখে। যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা নিঃসন্দেহে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা পারলে একটু বেশি করে শেয়ার করুন, সাধারণ মানুষের জানার এবং তাদেরও আমার মনে হয় প্রতিবাদ করার প্রয়োজন পড়ছে এবার। এই ভোটটা আদৌ শেষমেশ হবে কিনা এটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।